এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রিচার্ডের বিদ্রুপ মাখা স্বরে কামরুল চুপ থাকার সিদ্ধান্ত নেয়। চিবুক শক্ত করে নিচের দিকে থাকে থেকে রিচার্ড ঠোঁট কামড়ে বিদ্রুপে হেসে ওঠে। তবে তোর ছেলের একদমই নেই, বাপের মতো হইল না বলা। সঙ্গে সঙ্গে মাথা তোলে কামরুল। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রিচার্ডের দিকে চেয়ে গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, আমার ছেলেকে কিছু করলে তোকে আমি। কথা শেষ করতে দেয় না রিচার্ড, তার আগে ঠান্ডা গলায় বলে ওঠে, আইডিয়াল কলেজ, সাবজেক্ট সায়েন্স, উচ্চতা 5 ফুট 8.5, কোকড়া চুল, বাদামি চোখের মণি, ডাস্ট অ্যালার্জি আছে, তবে ক্যারেক্টার পেয়েছে একেবারে বাপের 16 আনা। কাউন্সিলরের মেয়ের সাথে কাল রাতেও হোটেলে ছিল। কামরুলের মুখের কথা আটকে যায়। রিচার্ডের চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। কামরুল থমকে রইল। বুকের তেজ মিয়ে গিয়ে চোখে ফুটে ওঠে নিখাত ভয়। রিচার্ড আবারও ঠোঁট কামড়ে হাসলো। কামরুলের দিকে চেয়ে নিজের ঠান্ডা গলায় বলতে থাকলো, লতা আন্টি দেখতে তো বেশ সুন্দরী, বয়স বাড়লেও মনের উত্তাপ কিন্তু কমেনি একটুও। আইডিয়াল কলেজের প্রফেসরের সাথে দেখলাম বেশ ভালো সখ্যতা, অ্যাপার্টমেন্টে যাতায়াতও নিয়মিত। রিচার্ডের বিদ্রুপ ভরা কথা কামরুলের চোখ ঝলসে ওঠে। কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, তার আগে রিচার্ড এসে দুপাশে মাথা নাড়িয়ে থামিয়ে দেয়। তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ন্যাসো আর লুকাসের দিকে ইশারা করলো চোখে। ন্যাসো দ্রুত ছোট্ট একটা টুল এনে রাখে তাদের মাঝখানে। লুকাস টুলের উপর ল্যাপটপ রেখে কামড়ের দিকে ঘুরিয়ে দেয়। ল্যাপটপে ভিডিও প্লে হতে না হতে কামড়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ভিডিও দৃশ্যগুলো তার মনের উপর হানা দেয় এক নিষ্ঠুর আঘাতের মতন। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় কামরুল। একজন স্বামীর পক্ষে নিজের স্ত্রীর এমন অন্তরঙ্গ মুহূর্ত আরেক পুরুষের সঙ্গে দেখা কোনোভাবেই সম্ভব নয়। রিচার্ড শব্দ করেই হাসল। হাসিগুলো গিয়ে সরাসরি বিঁধে থাকে কামরুলের শরীরে। রিচার্ড হেসে ঝুঁকল। কামরুলের দিকে ঠান্ডা গলায় বলল, কিন্তু এটা তো কেবল শুরু কামরুল, এখন অনেক কিছু দেখা বাকি। কি চাস তুই? এতক্ষণে গিয়ে মুখ খুলল কামরুল ভাঙা গলায়। বা কথাগুলো বলতে রিচার্ড অট্টহাসিতে ফেটে পড়ল। রিচার্ডের হাসি কামরুলের ভেতরটা ছিঁড়ে বেরিয়ে আসার তীব্র যন্ত্রণার প্রতিধ্বনি। হাসি থামে। রিচার্ড আবারও ঝুঁকে বিশেষ করে বলল, কাদের? কামরুল অসহায় কঞ্চি বলল, আমি সত্যি জানি না স্যার কোথায় আছে। রিচার্ড ঠোঁট কামড়িয়ে মুচকি হাসলো। অতঃপর মুহূর্তেই বদলে গেল ওর চেহারা রং। হিংস্র পাপে গর্জে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, মাদারবোর্ড, আমাকে কি তোর শালা ভেবেছিস? তোর সাথে খাতির করে তুই যা বলবি আমি সেটাই বিশ্বাস করব। বল, কাদের কোথায়? কামড়ে কণ্ঠের তেজ যেন কোথায় হারিয়ে গেছে। এতদিন অন্ধকার বেসমেন্টে থেকেও যতটা দমবন্ধ লাগেনি রিচার্ডের চোখে ধাঁধার সামনে এখন ঠিক ততটাই লাগছে। গভীর শ্বাস ফেলে কামরুল ভাঙা স্বরে বলল, সত্যি আমি জানি না। শেষবার স্যারের সঙ্গে কথা হয়েছিল প্রায় 2 মাস আগে। তখন তিনি থাইল্যান্ডে ছিলেন। তুই যখন বাসেদকে মেরেছিলি তখনই তিনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন পালিয়ে যেতে। তিনি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর আর যোগাযোগ হয়নি। রিচার্ড সোজা হলো। নাটকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসল। নিরুদ্বেগী ভাব নিয়ে নিরুদ্বেগ গলায় বলল, ওকে, আমিও যখন লাস্ট খবর নিয়েছিলাম তখন তোর ছেলের শরীরের 25% পুড়ে গিয়েছিল। এরপর আর যোগাযোগ হয়নি। আজকে উঠল কামরুল ঘড়ি করে বলে উঠল, তোর পায়ে পড়ি, আমার ছেলের কোনো ক্ষতি করিস না। আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। রিচার্ড শুরু গলায় বলল, কাদের এই মুহূর্তে বাংলাদেশে আছে? এবার কোথায় থাকতে পারে সেটা বল। রিচার্ডের স্বাভাবিক গা ছাড়া ভঙ্গি থাকলেও কামরের চোখে সন্দেহ ছাপ স্পষ্ট। সে তো নিজেও জানে না যে কাদের দেশে আছে। রিচার্ড কামরুলের চোখের সেই জড়তা লক্ষ্য করে চাপা খুব জমিয়ে চাপা গলায় রুষিয়ে রুষিয়ে বলল, তোর বাপ তোকে বাঁচানোর জন্য লোক পাঠিয়েছিল আর তুই সেটা জানিস না? শালা, কাদের মস্ত বড় ভুল করেছে, নিজের পাপ দ্বিগুণ করে ফেলেছে। এবার তার ফল ভোগ করতেই হবে। শোরের বাচ্চাকে বাঁচার জন্য কয়দিন সময় দিয়েছিলাম?
কামরুল ছেলের চিন্তায় দিশেহারা। অন্য আর কিছুই তার মাথায় যাচ্ছে না। হঠাৎ রিচার্ডের পায়ের পড়ে কাঁদতে শুরু করলো। তোর পায়ে পড়ি, আমার ছেলেকে কিছু করিস না। লুকাস এক লাথি মেরে কামরুলকে দূরে ফেলে দেয়। মুখ থুবড়ে ছিটকে গিয়ে পড়ে কামরুল। ফুসফুস করে নিঃশ্বাস নিতে নিতে ভেজা চোখে মাথা তুলে কামরুল। পরিস্থিতি পরিষ্কার, এখন সত্য বলা ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। খুব ভালো করেই বুঝতে পারছে রিচার্ড পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। কামরুল ভাঙা গলায় বলল, স্যার, বাংলাদেশে থাকলে প্রতি শনিবার গভীর রাতে ডিটিআই বারে যায়। তবে আমি সত্যি জানি না এখন তিনি কোথায়। ওনার হাত বিশাল, সবকিছু আমার। বাক্য শেষ হওয়ার আগেই বন্দুকের আওয়াজ বেজে ওঠে। কামরুলের মগজ ছিটকে গিয়ে পড়ল দেয়ালে। রিচার্ডের ধীর রিভলভারের নলে এক ফু দিয়ে উঠে দাঁড়ায়। ব্যস্ত পায়ে হেঁটে বেসমেন্টের দিকে যেতে থাকলো। পেছন পেছন গেল ন্যাসা। লুকাস টর্চার সেল থেকে ক্যাটারি চাপাতি নিয়ে নিজের কাজে লেগে পড়ল। দরিদ্রীতে আধারে চাদর টানানো রাতের মধ্যম প্রহর। পৃথিবীতে ক্লান্ত ঘুমে মগ্ন সবাই, কিন্তু রিচার্ডের চোখে ঘুম নেই। তার মুখ আজ খালি পাখি ভরা অনিবার্য যন্ত্রণায়। হৃদয়ের গভীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে গ্যাংস্টার বস হিসেবে সে কখনই স্বীকার করবে না তার মনে কষ্ট থাকতেই পারে। এমন ভাবনাও তার জন্য অপরাধ। রিচার্ড নিঃশব্দে বসে আছে, এক দৃষ্টিতে খালি জায়গায় তাকে। শক্ত টানা পড়েন আর বিষাদের প্রাচীর ঘিরে রেখেছে তাকে। তবু মুখে সেই চিরচারিত তামাশার ছাপ। লিভিং রুমে ঢুকে ন্যাসো আর লুকাস ঘুম জড়ানো চোখে রিচার্ডের তলবিয়ে আসতে হয়েছে তাদের। কাউচে হেলান দিয়ে বসা রিচার্ড তখনও গ্লাস হাতে অনবরত মদ পান করে যাচ্ছে। মুখে এক অদ্ভুত অন্ধকার হাসি। লুকাস ঝুঁকে ফিসফিস করে বলল, বস কিছু বললেন? রিচার্ড একবার লুকাসের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো, অতঃপর মৃদুস্বরে বলল, জীবন আর পেছনের দরজা দিয়ে পালাতে দিচ্ছি না, এবার সব শেষ করব। ন্যাসো আর লুকাস কিছুক্ষণ চুপ থেকে একে অপরকে অবাক দৃষ্টিতে দেখলো। তারা বুঝতে পারলো না রিচার্ড কি বলতে চাইছে, কিন্তু রিচার্ডের চোখে এক অদ্ভুত আভা, এক ধরনের অদৃশ্য পরিকল্পনা যে তাকে তাড়া করছে তা পরিষ্কার ছিল। রিচার্ড ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল থেকে দুটো টিকিট তুলে ওদের দিকে বাড়িয়ে দিল। ন্যাসো প্রথমে শব্দহীনভাবে টিকিটগুলো নিয়ে চোখ বুলালো। লুকাসও তাই করলো। সঙ্গে সঙ্গে ঘুম ছুটে গেল দুজনের। রিচার্ড ওদের কিছু বলতে না দিয়ে নিজ থেকেই বলতে থাকলো, আমি যেই খেলায় নামতে চলেছি সেখানে ধ্বংস ছাড়া কিছুই নেই। ন্যাসো, তুমি সংসার সাজাও, আমি সুইজারল্যান্ডে সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আর ইব্রাত সেখানে গিয়ে নতুন জীবন শুরু করো। আর লোকা, তুমি দেশে ফিরে যাও, বিয়ে করে নতুন জীবন শুরু করো। তারা কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকালো। পরপর কোনো কথা না বলে ন্যাসো ও লুকাস একে অপরকে নিয়ে সেখান থেকে চলে গেল। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে কাউচে মাথা এলিয়ে দিল। গভীর শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করছিল, কিন্তু হঠাৎই মাথার দুপাশে বন্দুকের লোডেড করার শব্দ খুব কাছ থেকেই শুনে তুষ্ট হাসলো রিচার্ড। ট্রিগারের টিপে চাপ পড়ল, কিন্তু রিচার্ডের মুখে এক ফুটো হাসি ফুটে উঠল। ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাসী চেহারা এসে দিল লুকাস ও ন্যাসো। পরপর রিচার্ডের দুপাশে এসে বসলো দুজন। রিচার্ডকে সঙ্গেও দিতে শুরু করলো। হাতে তুলে নিল ওয়াইনের বোতল। তাদের একসাথে এই বসা যেন ভয়ঙ্কর ভবিষ্যতের প্রস্তুতি ছিল। রিচার্ড আবার গ্লাসে মদ ঢালতে শুরু করলো। চোখে এক নিষ্ঠুর পরিকল্পনার আভাস। ন্যাসো গ্লাসে চুমুক বসাতে বসাতে বলল, আমাদের বস কি তবে ভয় পাচ্ছে? রিচার্ড বাঁকা হেসে বলল, যেই যন্ত্রে ভয় হয় সেটা আমার নেই। মাথা নাড়িয়ে সম্মতি জানালো ন্যাসো। আবারও বলল, তবে যে আমাদের সরিয়ে দিতে চাচ্ছে। রিচার্ড সোজা হয়ে বসল। গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। আমার কিছু না থাকলেও তোমাদের সাথে দুটি জীবন জড়িয়ে আছে। আমি চাই না আর কারোর পরিবার ভেঙে যাক। পাশ থেকে লুকাস বলল, আপনার কেউ নেই বুঝি? রিচার্ডের কাট জবাব। জীবনে কাউকে রাখা মানে তার উপর নির্ভরশীল হয়ে যাওয়া। রিচার্ড কায়নাত কারোর উপর নির্ভর হতে জানে না। হঠাৎ ন্যাসো রিচার্ডের সামনে একটা পেপার ধরল। তাকাতেই চোখ শক্ত হয় রিচার্ডের।
রুষ্ট গলায় চাপা স্বরে বলল। কোথা থেকে পেয়েছো এটা? জবাব ন্যাসো দিল। ম্যাম, রুমে ভাঙচুর করার সময় এটা বেরিয়ে এসেছিল ক্যাবিনেট থেকে। গার্ড ক্লিন করার সময় পেয়ে আমাকে দিল। সঙ্গে সঙ্গে রিচার্ড ছো মেরে পেপারটি নিয়ে নিল। আজ ন্যাসোর স্বরে খুবই দৃঢ়তা। বলল, এখনো আপনি সবকিছু অস্বীকার করবেন? আপনি কেমন মানুষ, হ্যাঁ? নিজের মনের কাছে প্রশ্ন করতে কেন ভয় পান? রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোয় ধীরে ধীরে আগ্নেয়গিরে অগ্নুপাত জমা হতে শুরু করে। ক্রোধে ধারালো জল মটমট করতে থাকে। কিছু অপ্রকাশিত কথার চাপ সহ্য করতে না পেরে ন্যাসো অবিরাম পিছু ছুটে চলা এক অভিশাপের মতো জিদ ধরল। আজ বলল, হ্যাঁ, এটা সত্য। রিচার্ড কায়নাত প্রেমে পড়েছে। রিচার্ড ন্যাসোকে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে রেখেই বলল। আই ওয়ার্ন ইউ ন্যাসো। ন্যাসো শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় উত্তরে বলল, না বস, আপনাকে আজ মানতেই হবে। তোমরা যাকে ভালোবাসা বলো তা আসলে মোহ, বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভালোবাসা কখনোই বাস্তবতার যুদ্ধে জয়ী হতে পারে না। আমি চাই না সেই হেরে যাওয়া ভালোবাসা যা শুধুমাত্র আবেগের নরম পর্দায় ঢাকা থাকে। আমি বিশ্বাস করি ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়, তাতে যতই নৃশংসতা থাকুক তবু দুটি হৃদয় একত্রিত হোক হোক কোনো বাধা, কোনো কোমলতা আর কোনো ভয় না রেখে। ক্রোধে রিচার্ডের গলা রুখে উঠল। ন্যাসো থেমে গেল। তার সীমা ছিল এতটুকুই। রিচার্ড ফোপাতে থাকল অসহ্য ক্রোধে। লুকাস পাশ থেকে ছোট্ট করে বলল, তবে ওইটা কি মিথ্যে ছিল? লুকাস ব্যাপারের দিকে ইশারা করেও রিচার্ডও সেদিকে তাকায়। তৎক্ষণাৎ চোখে এক পশলা উষ্ণতা ঢেউ তোলে, যেন কিছু একটা অজানা আবেগ বই নিয়ে আসছে। ছোটের কোণে অবাক করা স্মিত হাসি, যে হাসি কখনো অজান্তেই সাদা হয়ে ওঠে। রিচার্ড বলল, রিচার্ড কায়নাতের মধ্যে মিথ্যে, ছলনা, প্রতারণা, ছল চাতুরি নেই। আপনি সত্যিই হৃদয়হীন বস। তোমরা আমাকে কঠোর বলছো, জানতে চাইছো কেন আমি ওকে এত দূরে রেখেছি, এসব করছি। কিন্তু তোমরা জানো না ওর জীবনের গভীরতম ক্ষত, জানো না কত ভয়ঙ্করভাবে ঠকেছে এই মেয়ে। যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাটির নিচ থেকে টেনে বের করা হবে। আমি চাই না ও আবার সেই আঘাতের মুখোমুখি হোক। আমি চাই ও নিজেই নিজের শক্তি হয়ে উঠুক, সত্যের মুখোমুখি দাঁড়াতে শিখুক, কারণ একমাত্র তবেই ও সত্যিকারের অর্থে বাঁচতে শিখবে। ধীরে ধীরে দুজনেই হার মানে। তারা খুব ভালো করে জানে রিচার্ড কখনো উদ্দেশ্যহীন কোনো কাজ করে না। নিশ্চয়ই রিচার্ডের প্রতিটি পদক্ষেপের পেছনে কোনো না কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিছু সময়ের জন্য নীরবতা আরও ঘনীভূত হয়ে ওঠে, যেন বাতাসের ভেতরে এক অদৃশ্য চাপ তৈরি হয়। হঠাৎ লুকাসের মনে কিছু মনে হয়। বস, একটা ঘটনা ঘটে গিয়েছে। কি? কামরুলের আর কাদেরের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভিতরে বউ বাচ্চা সবাই ছিল। রিচার্ডের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, যেখানে ভয় ও রাগ কিছুই নেই। যদিও সে কামরুলেরকে ভয় দেখিয়েছিল আর ছেলেকে কিছুই হয়নি, তবে এই ঘটনার পেছনে কে ছিল তা এখনো অজানা। আর কাদের তো এখনো রিচার্ডের ধরাছোঁয়ার বাইরে। ন্যাসো এক মুখ শব্দে বলল, কে করলো? লুকাস মুখ খিচে বলল। কে আবার করবে? ওই মিনিস্টার শালা। ন্যাসো আগের মতোই শান্ত তবে গম্ভীর হয়ে বলল, ওইদিকে খবর যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। লুকাস বিরক্ত হয়ে উচ্চারণ করে, আরে ওই বেটা গভীর জলের মাছ, শালা ঘাপটি মেরে বাইরে ছিল। যখন অ্যাটাক হলো তখনই নিশ্চয়ই গাড়ির নাম্বার প্লেট দেখেছিল। আর একজন মিনিস্টারের পক্ষে এসব খুঁজে নেওয়া বা হাতে খেলা কোনো ব্যাপারই না। শালা হেভি ডেঞ্জারাস, গণহারে উড়িয়ে দেয় সব। আজকে একসাথে দুই পার্টি ঢুকেছিল। রিচার্ডের কথা দুজনে চকিতে তার দিকে ফিরল। রিচার্ড এক দৃষ্টিতে ওয়াইনের বোতলের দিকে তাকিয়ে আছে, ভাব এমন যেন বোতলের ভেতরে সব উত্তর লুকিয়ে। রিচার্ড মাথা তোল। দুজনের প্রশ্নবোধ দৃষ্টি আঁকড়ে ধরে দৃঢ় ও গম্ভীর গলায় বলল, লাশগুলো হয়তো দেখোনি। এখানে টাইমিংটা দারুণ হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, কাদের লোক ঢুকেছিল। তবে এই চুনোপুটিদের পক্ষে কখনোই সম্ভব রিচার্ড কায়নাতের গার্ডের সাথে পেরে ওঠা। লনে যে লাশগুলো ছিল সেগুলো কাদের লোক? অপর পার্টি ভাড়া করা গুন্ডা। ভুল না হলে ভারতের
শক্তিশালী ছিল, ওরাই ভিতরে ঢুকতে পেরেছে। তোমরা হয়তো লাশ দেখোনি, তাই বুঝতে পারোনি। শালার একটাকেও জীবিত পেলাম না। লুকাস ঠোঁট কামড়িয়ে বলল। কিন্তু অপর পার্টি কে ছিল? রিচার্ড জবাব দিল না। তার চোখে এক গোপন রহস্যের ঘনঘটা। লুকাস অস্থির হয়ে উঠল, বলল। এখন তবে কি হবে বস? আমরা তো জানি না নতুন শত্রুকে। যে কোনো সময় যে কোনো দিক থেকে আঘাত আসতে পারে। রিচার্ডের ঠোঁটে রহস্যের মৃদু ছায়া খেলে গেল। ঠোঁটের কোণে এক শীতল হাসি ফুটিয়ে এলিয়ে বলল। রিচার্ড কায়নাত এখনো মাঠে নামেনি। যখন নামবে একটা একটা করে শুয়াবে ময়দানে। সঙ্গে সঙ্গে ন্যাসো তুষ্ট হেসে বলল। তবে রিচার্ড কায়নাত নিজের দায়িত্ব এড়াতে চাচ্ছে কেন? রক্ষা করতে পারার মতো দম নেই? উচ্চ শব্দে হাসলো রিচার্ড। খুবই মজা পেল ন্যাসোর কথা এমন। অতঃপর শোনা গেল রিচার্ডের প্রবল আত্মবিশ্বাসী স্বর। ফ্যাক্ট ন্যাসো, রিচার্ড কায়নাতের যেমন জানের মায়া নেই, তেমন জান নেওয়ার মায়াও করে না। আই ক্যান বার্ন দ্য হোল ওয়ার্ল্ড ফর মাই প্রিন্সেস। 9টার পর এলিজাবেথের চেতনা ফিরেছে, তবে এখন পর্যন্ত মুখ দিয়ে একটি শব্দ বের হয়নি। এলিজাবেথের ভেতরে এক ধরনের চাপা অস্থিরতা। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। তাকবির ওকে কোনো প্রশ্ন করেনি কিংবা বাধা দেয়নি, শুধু পাশে চুপচাপ বসে রয়েছে, হয়তো অপেক্ষায় কখন এলিজাবেথ তার এই নীরবতার জাল ছিঁড়ে কথা বলবে। কিছু মুহূর্ত পর এলিজাবেথের নীরবতা ভাঙল। ওর নিস্তেজ স্বর একটি দীর্ঘশ্বাসের মতো ঘরের নিস্তব্ধতাকে ছুঁয়ে গেল। আমি আসলেই অলক্ষী। তুমি সৃষ্টির সেরা। তাকবীরের কণ্ঠে ভরসার দৃঢ়তা। তবু এলিজাবেথ তাকালো না তাকবীরের দিকে। অন্তরের গভীর ঝড় উঠেছে, ক্ষণে ক্ষণে আঘাত হানছে। বুকের ভেতরে গুমড়ে ওঠা তাজা উষ্ণ অশ্রুর মতো ঝরে পড়েছে। তাকবীর বারবার আমার সাথে কেন? ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল। টুল থেকে উঠে বিছানায় গিয়ে বসলো দূরত্ব রেখে। এলিজাবেথের জমে থাকা কষ্টময় উপস্থিতির দিকে সরাসরি তাকিয়ে পড়ল। উপরওয়ালা তার প্রিয় মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা নেন, কারণ তিনি তাদের অনেক বেশি ভালোবাসেন। সে কোণ থেকে আটকে রাখা বাদ এবার ভেঙে পড়ল। ভেজা চোখ এলিজাবেথে তাকালো তাকবীরের দিকে। কণ্ঠ বুঝে এলো কান্নার ভারে। ফ্যাসফ্যাসে গলায় বলল। ওরা কারা ছিল? আমি কি এমন ক্ষতি করেছি মানুষের? কেন বারবার আমাকে মারতে চায়? এলিজাবেথের চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুকণা যেন তীরের ফলার মতন। তা শুধু মাটিতেই পড়ে না, সোজা গিয়ে বিধে তাকবীরের হৃদয়ে। তাকবীর গভীরভাবে তাকালো এলিজাবেথের ভেজা চোখের দিকে। চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল। যার হাতে থাকুক এই ঘটনার পেছনে কেউ ছাড় পাবে না। ওদের শাস্তি হবেই, দেখে নেব আমি। এলিজাবেথের ভেতরটা কেঁপে উঠল। বিদ্রুপ মাখা চোখে তাকিয়ে তড়িঘড়ি করে বলল। দয়া করে আপনি কোনো রক্তের খেলায় মেতে উঠবেন না। আমি আর কাউকে হারাতে চাই না। আমার জন্য আর কোনো প্রিয়জনকে হারানো সহ্য হবে না। কথা দিন আপনি প্রতিশোধের খেলায় নামবেন না। তাকবীর এক মুহূর্তের জন্য চুপ করে রইল, চোখে কঠিন সংকল্পের ছায়া। কিন্তু এলিজাবেথের কণ্ঠে আকুলতা ওকে থমকে দিল। গভীরভাবে শ্বাস নিয়ে নিজ স্বরে বলল। আমি যাই করি তোমার জন্য করব, তবে প্রতিশ্রুতি দিচ্ছে তোমার শান্তি নষ্টের মতো কিছুই করব না। তাকবীরের মুখে শান্ত কথা থাকলো, ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। এই চাপা উত্তাপ এলিজাবেথও অনুভব করলো। ওর অস্বস্তি বেড়ে উঠতে লাগলো। তাকবীর বুঝতে পারে, নিজেকে সংযত করে এলিজাবেথকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ফিজেল এক হাসি ফুটিয়ে বলল। আরে ভয় পাচ্ছ কেন? কথা দিয়েছি তো আমি কিছু করব না। তুমি স্বাভাবিক হও, সব ঠিক হয়ে যাবে। তাকবীরের হাসি কৃত্রিম হলেও এলিজাবেথের ভেতরে শঙ্কা এক মুহূর্তের জন্য হলেও কমল। কিন্তু এই প্রশান্তি কতটা সত্যিকারের তা কারো জানা নেই। হঠাৎ এলিজাবেথের কণ্ঠে আতঙ্ক আর যন্ত্রণা একসঙ্গে ফুটে উঠল। ওই নিকৃষ্ট লোকটা মনে হয় রেশমা মা আর শিহাব ভাইকে কিছু করে ফেলেছে। তাকবীর চুপ রইল। সত্যিটা প্রকাশ করার সাহস পেল না। তাকবীরের নীরবতা আরও ভারী করে তুলল পরিস্থিতি। এলিজাবেথের গলা আবার ধরে এলো। কাপা কঞ্চে বলল। শয়তানটা আমার সবকিছু ধ্বংস করেও বারবার কেন আমাকে বাঁচাতে আসে? তাকবীরের ভেতরে ক্ষুদ্রতা থাকলেও শান্ত স্বরে উত্তর দিল। এলো কিসে? নিজের উপর এত প্রেশার দিও না, তোমার শরীর খুবই উইক। কাল ডক্টরের কাছে নিয়ে যাবো তোমাকে। কিন্তু এলিজাবেথ মানতে চাইল না।
ভেতরে অস্থিরতা থামছিল না, বারবার চোখের সামনে ভেসে উঠছিল চেতনা হারানোর আগে সেই মুহূর্ত। রিচার সমুদ্র নীল চোখ জোড়া, যেগুলো একটুও ভয় বা অস্থিরতা ছিল না। বুকের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলছিল, অস্ফুট অথচ প্রচণ্ড। রিচার্ডের সেই চোখ এলিজাবেথকে নীরবে তাড়া করে ফিরছিল। তাকবীর ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নিল, ধীরে ধীরে এলিজাবেথকে শান্ত করলো, কথা ঘুরিয়ে স্বাভাবিক আলোচনায় নিয়ে এলো। দুজনেই চেষ্টা করলো চাপা অস্থিরতা সরিয়ে ফেলে স্বাভাবিক হওয়ার। আর এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠল, তাদের বন্ধুত্ব। এটি এমন এক বন্ধুত্ব যেখানে এলিজাবেথ সম্পূর্ণ মুক্ত মনা। ওর প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি তাকবীরের সামনে খোলা বইয়ের মতন, আর তাকবীর তার নিজের মতো করে সবকিছু সামলে এই বন্ধুত্বের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। কঠিন সময়েও তাদের বোঝাপড়া এক ধরনের শান্তির ছোঁয়া এনে দেয়। আচ্ছা ভালো মানুষ, আপনি এখন ভেতরে গেলেন কিভাবে? তাকবীরের হাসি ধীরে ধীরে মিলিয়ে গিয়ে গভীর স্বর ধারণ করলো, বলল, তখন বাইরে অপেক্ষা করছিলাম, লক্ষ্য করলাম কতগুলো গাড়ি ভিতরে ঢুকছে। প্রথমে আমলে না নিলেও পরে গুলির শব্দ ছুটে গেলাম। ভাগ্য ভালো, ঠিক সময় পৌঁছেছিলাম। ও, ঢং করে দীর্ঘ টান দিয়ে বলল এলিজাবেথ, যেন তাকবীরের কথায় অতিরিক্ত জ্ঞানের ইঙ্গিত করছে। মুহূর্তে এই দুজনেই হেসে উঠল। তাকবীর হঠাৎ উঠে দাঁড়িয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লো। এলিজাবেথ ফ্রিকুচকে তাকালো তাকবীরের এই অদ্ভুত আচরণের দিকে। হঠাৎ তাকবীর কোনো কথা না বলে খাটের নিচ থেকে একটা বাস্কেট বের করলো। দেখা মাত্র এলিজাবেথ চিৎকার করে উঠলো, খপ করে বাস্কেটটা ছিনিয়ে নিয়ে ভেতর থেকে বিড়ালটিকে বের করে এনে বুকের সাথে মিশিয়ে আদর করতে লাগলো। চোখে মুখে আনন্দ ঝলমল করছিল। তাকবীর মনোমুগ্ধ হয়ে চেয়ে রইল তার এলোকেশির দিকে। এলিজাবেথের উজ্জ্বল হাসি আর উজ্জ্বল মুখ ওকে টেনে ধরেছিল। হাসি মাখা মুখে এলিজাবেথ তাকালো তাকবীরের গভীর চোখে, বলল, জুলিয়েট এখানে আসলো কিভাবে? তাকবীর মিষ্টি হেসে এলিজাবেথের পাশে বসে পড়ল। আসার সময় সাথে করে নিয়ে এসছে। তাকবীর বিড়ালটির দিকে হেসে বলল, কিউটি, তোমার নাম বলছে জুলিয়েট? না, ওর নাম মায়া। এলিজাবেথ বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খোশ মেজাজে বলে দিল অবলীলায়। তাকবীর গদগদে কঞ্চে পড়ল। তাই আপনার নাম বলছে মায়া? মায়ের নাম মায়ের মতোই মায়াবী। সম্ভবত আমার এলোকেশের কপি ক্যাট এটা। এলিজাবেথ হাসতে গিয়েও থেমে যায়। এতক্ষণে খেয়ালে আসে বলতে বলতে কি বলে ফেলেছে। এলিজাবেথের বের হতে চায় দ্রুত এমন অস্বস্তিকর মুহূর্ত থেকে। তাড়াতাড়ি করে কথা পাল্টে ফেলল। আচ্ছা, কিছু খেললে কেমন হয়? তাকবীর ফ্রি কুচকিয়ে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা, কি খেলা যায়? এলিজাবেথ এক মুহূর্ত না ভেবে বলে উঠল, হাউ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ডেয়ার? ওকে, কি নেবে বলো। আমি ভাই মেয়ে মানুষ, এত সাহস নেই দেয়ার নেয়ার। ছোট কামড়ে ফ্রি গুছিয়ে দেখলো তাকবীর এলিজাবেথকে। পরপর কিছুক্ষণ ভেবে সবেকে অবিলম্বে আওড়ালো। চাইল্ডহুড ক্রাশ কে ছিল? এলিজাবেথ হেসে সঙ্গে সঙ্গে গদগদ করে উত্তর দিল। সলমন খান। চোখ বড় বড় হয়ে গেল তাকবীরের। বলল, আরে আমারও তো। তাদের হাসি রিনিঝিনি শব্দে নিস্তব্ধ ঘরের পরিবেশও গরম হয়ে উঠল। এবার খোলার পালা তাকবীর। এলিজাবেথ ফ্রু নাচিয়ে বলল, বলুন, ট্রুথ না ডেয়ার? তাকবীর কোনো সময় নষ্ট না করে তড়িঘড়ি করে বলল, ট্রুথ। এলিজাবেথ চোখ ছোট ছোট করে তাকালো, ভেঙচি কেটে সরু গলায় বলল, পুরুষ মানুষ, তাও ডেয়ার নেয়ার সাহস নেই? তাকবীর হেসে আঙুলের অর্ধেক ভেঙে দেখালো। আমি মানুষটা বড়সড় হলে আমার কলিজাটা এতটুকু। এলিজাবেথ ছোট পাকালো, অতঃপর চিন্তা ভাবনা ভান করে বলল, জীবনের একটা লজ্জাজনক সত্যি বলুন, যেটা আজও পর্যন্ত কেউ জানে না। তাকবীর এক মুহূর্ত থেমে হেসে বলল। বলবো? এলিজাবেথ আগ্রহে উপর নিচে মাথা ছাকালো। তাকবীরের কৃষ্ণ গহ্বরে শ্যামলা গরনে লাল আভা ফুটে উঠল, যেন চেহারার খানিকটা লজ্জার ছাপ পড়ল। একগুয়ে দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে, একটু থেমে নরম গলায় বলল, একটা সত্যি বলছি, যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম সেদিন আমার এই শক্ত হাতটা কেঁপে উঠেছিল। এলিজাবেথের চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। এই এক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। তাকবীরের সরল স্বীকারোক্তি ঘর নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলল। তাকবীর মিটিমিটি হাসছে। সে কাব্যিক ভঙ্গিতে বলল, তোমার চাহনি যদি আমার দেহ পোড়াতে পারে, তাহলে তোমার মিলনে আমার আত্মা কোথায় পৌঁছাবে তা কল্পনাতে ভীত হয়ে বসে। এলিজাবেথের বুকের ভেতর চাপ দিয়ে ধরে রাখলো। তাকবীরের গভীর অর্থের কথাগুলো ওর হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। চেহারার রক্তিম আভা
ছড়িয়ে পড়ল। তাকবীরের চোখ এক অদ্ভুত উজ্জ্বলতা জ্বলে উঠল, কণ্ঠস্বর গভীর আর আবেগপ্রবণ হয়ে খাদে নেমে গেল। যেভাবে আত্মার দেহ একে অপর অবিচ্ছেদ্য অংশ, সেভাবে তুমি আমাকে তোমার আত্মার মতো সঙ্গে নিয়ে যাও। মিশে যাও আত্মায়, আমার আত্মায় যেন বিলীন হয়েছে। তাকবীরের কথাগুলো বাতাসের প্রতিটি কণায় প্রতিধ্বনি তুলল। এলিজাবেথের স্বর স্থবির হয়ে তাকিয়ে থাকলো তাকবীরের দিকে। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলে গেল। তাকবীর হঠাৎ আবেগপ্রবণ হয়ে এলিজাবেথের হাত আঁকড়ে ধরতে চাচ্ছিল। ঠিক তখনই দরজার পাশ থেকে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো সেই বয়স্ক মহিলা। তার উপস্থিতি এতটাই আকস্মিক আর দ্রুত ছিল যেন তিনি আগে থেকে অপেক্ষা করছিলেন বাইরে। তাকবীর মুহূর্তে সরে এলো এলিজাবেথের থেকে। এলিজাবেথও মায়াকে বুকে চেপে খানিকটা পিছিয়ে গেল। তাকবীর তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলার দিকে তাকালো। স্বর ছিল চাপা কিন্তু স্পষ্ট। খালা, এভাবে কেউ কারো ঘরে ঢোকে? এত বছর এই বাড়িতে থেকেও নিয়মকানুন শেখা হলো না? মহিলার মুখে বিব্রত ভাব ফুটে উঠল। আমতা আমতা করে বলতে থাকলো, না মানে বীরবাবু, ম্যাডাম তো রাতের খাবার খায়নি, সেজন্য ডাকতে এসেছিলাম। যান আপনি, টেবিল রেডি করুন। মাথা নাড়িয়ে চলে গেল মহিলা। তাকবীর আবারও ফিরে তাকায় এলিজাবেথের দিকে। স্মিত হাসলো পরিস্থিতি নরমাল করার জন্যই বললাম। চল বাকিটুকু শেষ করে, এবার কিন্তু তোমার পালা। হালকা হাসলো এলিজাবেথ। ঠিক আছে, কি নেওয়া যায়? এবার কিন্তু ডেরাই নিতে হবে। ঠোঁট ফোলালো এলিজাবেথ, তাও মানল না তাকবীর। বাধ্য হয়ে এলিজাবেথকে ডেয়ারি নিতে হলো। প্রশ্ন ছুড়ল তাকবীর। জীবনের অবিচ্ছেদ্য একটা সত্যের কথা বলে সাহসের প্রমাণ দাও। হাসি থেমে গেল এলিজাবেথের। গম্ভীর হলো মুখভঙ্গি, নিচের স্বরে পড়ল, আমার জীবনের সব কিছুই চরম সত্য, আর সকল কিছুই জানেন আপনি, ভালো মানুষ। তাকবীর অতি সাবলীল গলায় পড়ল। আমি যেটা জানি না সেটা জানতে চাইলো বেশি। এলিজাবেথ মনমরা এক হাসি দিয়ে আনমনা হয়ে বলে উঠল, কিছু একটা শূন্যতা ছিল যা পূর্ণতার সীমা ছুঁতে পারেনি। কেউ একজন ছিল যে আমার ছায়া, তবু আলোর মতো অধরা। তাকবীরের বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভূত হলো। কিছু প্রশ্ন থাকে যেগুলো হৃদয় না চায়, কৌতূহল বাধ্য করে জিজ্ঞেস করতে। গলা আর ভরাট কণ্ঠে তাকবীর অবশেষে জানতে চাইল, প্রেমে পড়েছিলে তুমি কারো? এলিজাবেথ চোখ বন্ধ করে সেই মুহূর্তে ওর মুখে ফুটে উঠল এক গভীর কল্পনায় মিশে যাওয়া হাসি। এলিজাবেথের গলা এক ধরনের স্বপ্নের ছোঁয়া, তবু এক সীমাহীন বেদনা, মায়া। পড়েছি তো প্রেমে, আমিও পড়েছিলাম সেই কবেই, এক কল্প পুরুষের প্রেমে। তাকে প্রথমবার দূর থেকে দেখেছিলাম একটুখানি, সেটুকুই ছিল আমার সর্বনাশ। সে ছিল এক মুহূর্তের ঝলক যা আমাকে তলিয়ে নিয়ে গিয়েছিল। মরতে গিয়েছিলাম, তাকে দেখে বেঁচে থাকার নতুন আশা নিয়ে ফিরে এসেছিলাম। সে না চাইতেও আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেদিন, আর সেদিন থেকেই শুরু হলো আমাদের পথ চলা। আমি তাকে মনের কোণে সাজিয়ে নিয়েছিলাম নিজের মতো করে, নিখুঁত, নিঃশব্দ, নিগুড়। এমন গভীর ভালোবাসায় জড়িয়ে ফেলেছিলাম তাকে যেন আমার জীবন দিয়ে তার জন্য লড়তে পারি। অথচ বাস্তবের কোনো সীমানাই তাকে পাইনি। সে রয়ে গেছে আমার কল্পনার রাজ্যে, এক দূর আকাশের তারা হয়ে। তাকবীর নির্বাক হয়ে বসে রইল। এলিজাবেথের প্রতিটি কথা বাতাসে ঘুরপাক খেয়ে তাকবীরের হৃদয় এসে লাগলো। মানুষ ভালোবেসে পাওয়ার আশা আর হারালে নিজেরই ভাঙা হৃদয়ের মাঝে দাঁড়িয়ে আফসোস করে, কেন তা আশা করেছিল, তাই না লোকেশে? এলিজাবেথ ভেতরে চাপা কষ্ট চেপে রেখে চোখ করল। দৃষ্টি জড়িয়ে গেল তাকবীরের শ্যাম্পর কুকড়ানো চুলগুলো। আজ খুব একটা পরিপাটি মনে হচ্ছে না, কিন্তু পাঞ্জাবের সঙ্গে এমনভাবে মানিয়ে গেছে, সেটাই ছিল তার জন্য উপযুক্ত। এলিজাবেথের চোখে ভাসছিল তাকবীরের চোখের গভীর সাজানো কষ্টের প্রতিটি রেখা। কখনো কখনো এলিজাবেথের নিজেকে খুব স্বার্থপর মনে হয়, অথচ নিজের কষ্টের গভীরতা সে নিজেই খুঁজে পায় না। ছোট কামড়ে কান্না চেপে এলিজাবেথ বলল, আমাকে একটু একা থাকতে দেবেন, ভালো মানুষ। তাকবীর চাপা হাসলো। এক মুহূর্ত দেরি না করে উঠে বেরিয়ে গেল। তাকবীরও আর এই মুহূর্তে থাকতে চাইছে না। তাকবীর দরজার বাইরে যেতেই এলিজাবেথ ছুটে এসে দরজা আটকে দিল ভেতর থেকে। আবারও ছুটিকে উপর হয়ে পড়লো বিছানায়, বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। তাকবীর গেল না, দরজার বাইরে দাঁড়িয়ে এলিজাবেথের কান্না শুনছিল। জানি না কেন এলিজাবেথ কাঁদছে, কিন্তু আজ তাকবীর এলিজাবেথের কান্না আটকাতে পারলো না। আজ এলিজাবেথ তো কান্না চেপে রাখে, নিজের কষ্টের কাছে সারেন্ডার করেছে। কান্নায় ভিজে মনের অভ্যন্তরের ক্ষতগুলো বেরিয়ে আসছে। হঠাৎ তাকবীরের ঠোঁটে ফিকে এক হাসি ফোটে, হৃদয় থেকে এক
অজানা অশ্রু গড়িয়ে যায় ঠোঁটের কোণে, হাসি ছুড়িয়ে বলল, নারী জাত সত্যি বিস্ময়কর সৃষ্টি। যারা হৃদয় উজাড় করে ভালোবাসে তাদের অনায়াসে ত্যাগ করে ছুটে চলে মরিচিকার মোহে, কিন্তু নিষেধ রাতে নিঃসঙ্গতার বুকে আফসোসের সুর শুধু নিজের জন্যই বাঁচে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চলে গেল তাকবীর। সঙ্গে সঙ্গে এলিজাবেথের কক্ষে ডান পাশে জানলার পাশ থেকেও একটা লম্বা আকৃতির ছায়া সরে গেল। খালা, মহিলা চমকে উঠে বুকে ফু দিয়ে পেছনে ফিরল। তাকবীর বুকে হাত গুজে দাঁড়িয়ে টান টান হয়ে মহিলার গলা কাঁপছিল অকারণে। জি জি ছোট সাহেব, আপনি খাবেন তো? আমি খাবার সাজিয়ে দিয়েছি। তাকবীর এক পা করে এগিয়ে এলো কাঁপতে থাকা মহিলাটির দিকে। চোখ ছিল তীক্ষ্ণ এক দৃষ্টি, গলায় গভীরতা। নিরেট চঞ্চস্বরে বলল, খালার মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, তাই না? মহিলা ফটকে গেল আমতা আমতা করে বলল। মানে? তাকবীরের কঞ্চ আরো গভীর হয়ে উঠল। মানে যখনই আমি আমার স্ত্রীর আশেপাশে যাই, তাকে ছুতে যাই, তখন আপনি চলে আসেন। সারাক্ষণ আমি স্ত্রীর সঙ্গে আঠার মতো জড়িয়ে থাকছেন। আমি আমার অচেতন স্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়াই। গাড়ি থেকে কোলে তুলে তাকে ভেতরে নিয়ে আসতে গেলাম, তার আগে আপনি আগ বাড়িয়ে অন্য মেয়েদের নিয়ে এগিয়ে আসেন তাকে নিতে। জিনিসগুলো খুব অদ্ভুত, তাই না? মহিলা তাকবীরের কথা কোনো উত্তর দিতে পারে না। থরথর করে কাঁপছে তার হাত। তাকবীরের কণ্ঠস্বর এবার উঁচু হলো, রুষ্ট গলায় বলল, এতদিনে নিশ্চয়ই আমার জাত সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে গেছে। কাল থেকে আপনার ছায়াও যেন না দেখে এই বাড়িতে। হনহনিয়ে চলে গেল তাকবীর। মহিলার শরীরে কাঁপন তবুও কমে। কাঁপতে কাঁপতে শাড়ির কুচির কাছে গুজে রাখা ফোন বের করে কল করলো কারোর নাম্বারে। ন্যাসো সম্পূর্ণ বাগান বাড়িতে এক ঝলক চোখ বুলিয়ে রুমে প্রবেশ করলো। হাতে দুধের গ্লাস। কিছুক্ষণ আগেই ইবরাতকে রাতের খাবার আর ঔষধ খাইয়ে দিয়েছিল। তবে সেই আঘাতের পর গুরুতর কিছু না হলেও ইবরাতের মাথায় দুটো সেলাই পড়ে। ইবরাত খাটের মাঝখানে চুপটি মেরে শুয়ে আছে। প্রতিদিনের মতো আজও কোনো চঞ্চলতা নেই, একদম নীরব। ন্যাসো রুমে ঢোকা মাত্র ছুটে এসে কোলে না উঠে চুপচাপ শুয়ে থাকার দৃশ্য দেখে ন্যাসোর বুকটা চেপে ধরলো। তপ্ত শ্বাস ফেললো। এগিয়ে গিয়ে ন্যাসো ইবরাতের পাশে বসে টানলো। আজ একদমই ওঠে না ইবরাত। সাধারণত ন্যাসো জোর করে তুলে দুধ খাওয়ালেও আজ কোনো বাধ্যতা সৃষ্টি করেনি। ইবরাতের মনের অবস্থা বুঝে ন্যাসো ধীর ধীর পায়ে ওর পাশে শুয়ে পড়ল চুপচাপ। অন্যদিনের মতো ইবরাত আজ ন্যাসোর বুকে এসে ঝাপটে ধরল না। ন্যাসো কিছুক্ষণ চুপচাপ থাকলো। অতঃপর অজ্ঞতা নিজে ইবরাতকে এক টানে নিজের বুকে মিশিয়ে নিল। ন্যাসোর বুকের মাঝে ইবরাত এক মুহূর্তে হারিয়ে গেল, কারণ তাদের দৈহিক গঠনের মধ্যে এতই বৈসাদৃশ্য। পাশাপাশি তাদের গায়ের রঙের মধ্যেও আকাশ সমান ভিন্নতা ছিল। তবুও সেই মুহূর্তে কিছুই মিটা না। দুটো হৃদয় একে অপরকে অনুভব করছিল, সব পার্থক্য ভুলে একে অপরের পাশে। আজ যখন হামলা হয় তখন সবিতা বেগম কিচেনে ছিল। সদস্য যখন উপরে অস্ত্র হাতে যাচ্ছিল, সবিতা বেগম দেখেও এগিয়ে যায়নি মেয়েকে বাঁচাতে। আর সকল মায়েদের মতন তিনি নিজেকে বাঁচানোর জন্য স্টোর রুমে গিয়ে লুকিয়েছিল। তবে সরল ইবরাত তা জানত না। ন্যাসো গিয়ে যখন রুমের লক খুলে ইবরাতকে বের করে, ইবরাত ছুটে গিয়েছিল মায়ের জন্য, কিন্তু পরবর্তীতে যা দেখতে পায় তা ওর ছোট্ট কোমল মন একদম ভেঙে দেয়। এক মুহূর্তের ওর পুরো পৃথিবী চুরমার হয়ে যায়। সেই থেকে ইবরাতের বিষণ্ণতা শুরু হয়। এরপর আর রুম থেকে বের হয়নি, এমনকি সবিতা বেগমের হাতে রান্নাও খায়নি। বাধ্য হয়ে ন্যাসো নিজেই বউকে স্যুপ রেঁধে খাইয়েছিল। আমি কি আম্মুর পেটের মেয়ে না? তোমার জন্মের সময় আমি ছিলাম না তো জান। চিমটি কাটলো ইবরাত ন্যাসোর বুকে। ফিক করে হেসে দিল ন্যাসো। ইবরাতের মাথাটা ওর শক্ত বুকে শক্ত করে চেপে ধরা, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইবরাতের চোখের কোনাবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সঙ্গে সঙ্গে ন্যাসো উঠে বসে আলো জ্বালায়। ইবরাতকে টেনে তুলে দু হাতের আজলায় চেপে ধরলো ওর অবয়ব। কিছুটা শক্ত গলায় পড়ল, শেষ ভালোবাসা 2 দিনেই? ইবরাত ভয় পেয়ে গেল। শুষ্ক চোখ গিলে বলল, মানে? তখন তো বিয়ের আগে বলতে আমাকে পেলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে এখন কষ্ট পাচ্ছ কেন অন্যদের কারণে? আমি কথাটা কি তোমাকে একটু আনন্দ দিচ্ছে না? সঙ্গে সঙ্গে ইবরাত হামলে পড়লো ন্যাসোর বুকে। ছোট্ট শরীরটা কাঁপছিল কান্নার চাপে। ন্যাসো কিছু বলল না, বাধাও দিল না। ওকে নিজের কোলের উপর বসে দু হাতে কোমর পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরা ওদের সব ভাঙা অংশকে জোড়া লাগিয়ে দিল। রুমে শুধু নাক টানার শব্দ শোনা যাচ্ছে। ন্যাসো ইবরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে
নির্ভয় দিচ্ছে ছোট্ট ইব্রাতের কান্নার ভার ন্যাসোর বুকে জমছিল, কিন্তু ন্যাসো কিছুই বলল না, শুধু শক্ত করে ধরে রাখলো। জান, অনেক হয়েছে, আর না, থামো। ইব্রাত থামতে চাইছিল না, শেষমেশ থামলো ন্যাসোর কঠিন ধমকে। ন্যাসো ইব্রাতের কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, আমার এই শক্ত মনেও কষ্ট হয় তোমার কান্নায়, আর কেঁদো না রাত। ন্যাসোর কথার প্রশান্তির একটা ঝলক এসে পড়লো ইব্রাতের মুখে, কান্না থেমে গেল, ছোটে ফিকে হাসি ফুটলো। ন্যাসো আবারও ইব্রাতকে বুকের সাথে জড়িয়ে মিশিয়ে শিব বলল। হঠাৎ বাইরে থেকে গাড়ির শব্দ ভেসে এলো। ইব্রাত ন্যাসোর লোমহীন বুকে মুখ গুজে রেখে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, ন্যাসো কে আসলো এখন? ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো 11:30 বাজে। এক মুহূর্তে থেমে বলল। বস। ইব্রাত কৌতূহলী নিয়ে বলল, কোথায় গিয়েছিল ভাইয়া? আপনারা কি একসাথেই ছিলেন? ন্যাসোর চোখের পাতা সামান্য নামিয়ে ক্লান্ত গলায় বলল, সন্ধ্যায় একসাথে বেসমেন্ট থেকে বেরিয়েছিলাম, তবে পরে বস কোথায় যেন গেল। কোথায় গিয়েছিল? ন্যাসো চোট হালকা বিদ্রুপের হাসি টেনে বলল, কোথায় আর যাবে, দেশে আসার পর নিজের বাড়িতে থেকেছে কয়দিন, এত বড় রাজপ্রাসাদ রেখে রাস্তায় থাকে, গাড়িতে। আবারও থেমে বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো রাত, তোমার শরীর খুব উইক। ইব্রাত সাথে সাথে ন্যাসোর বুক থেকে মুখ তুলে ফ্রিকুচকে তাকালো, চোখে প্রশ্নের ঝলক। ন্যাসো কপাল কুচকালো ইব্রাতের এমন চাহনিতে, তবে মুহূর্তের কারণটা বুঝতে পেরে মুচকি হাসল। ওর মাথা আবারও বুকের সাথে চেপে ধরে স্নেহের ছায়ায় ঢেকে কম্পিউটারে জড়িয়ে দিল ন্যাসো। এত অবাক হওয়ার কিচ্ছু নাই, ছাড় দিচ্ছি অসুস্থ হলে, ছেড়ে দিচ্ছি না। হ্যাঁ, সুস্থ হলে সব পাওয়া একদম সুদে আসলে মিটিয়ে নিব। আব্বা, ওদিকে কোথায় যাচ্ছেন? তাজু আর থমকে দাঁড়ালো, কেঁপে উঠলো ভেতরটা, চমকে পেছন ফিরে তাকালো। তাকবির ফ্রিকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাজুয়ারের চোখে এক মুহূর্তে ভয়ের ছায়া ফুটে উঠলো, ঘাবড়ে গিয়ে এদিক সেদিক তাকিয়ে পড়ল। আমি তো চিলেকোঠার ঘরে যাচ্ছিলাম। তাকবীরের চিবুক মুহূর্তে শক্ত হয়ে উঠলো, ভেতরে ক্রোধ চেপে রাখতে পারছিল না, এক ধাপ এগিয়ে এসে রুষ্ট গলায় তাতে তৎ পেশে পড়ল। ছেলে কোথা ছাদে, আর ছাদের সিঁড়ি ওইদিকে। তাজুয়ার শুষ্ক ঠোক গিলতে লাগলো, কণ্ঠ শুকিয়ে এলো, কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তাকবীরের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর ঠিকরে পড়ছিল এবং সেখান থেকে পালানোর কোনো পথ তাজুয়ার দেখছিল না। তাকবীর আরেকটুখানি এগিয়ে দিয়ে দপুটে গলা চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার, আপনার কুদৃষ্টি যদি আমার এলাকার উপর পড়েছে, ভুলে যাবেন না আমার রক্ত কিন্তু ভালো না। নিজেকে বদলাতে চাচ্ছে, তবে বদলে যায়নি। বীর। চোখ গলায় চোখ রাঙালো তাজুয়ার। তাকবীরের স্বর আরো গাঢ় হলো। আস্তে আব্বা, আমার স্ত্রী ঘুমাচ্ছে। তাজুয়ারের কথার আগুন নিভে গেছে, কিন্তু চোখে জ্বলে উঠে দহনশীল ক্রোধ। মস্ত বড় ভুল করছো তুমি বীর, এই মেয়ের জন্য সব ছেড়ে দিয়ে। একদিন এই মেয়েই তোমাকে ছেড়ে চলে যাবে। আমার জীবনে যেন কেউ থাকতে না পারে, সেইভাবে আমাকে তৈরি করেছেন আপনি। এখন আর আপনার মুখে এসব কথা মানে না আব্বা। তাজুয়ার কর্কশ গলায় বলল, অকৃতজ্ঞের মতো কথা বলবে না বীর, তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই হয়নি। পস্তাবে একদিন তুমি, এই মেয়ে তোমাকে ধ্বংস করে দিয়ে যাবে। ব্যগ্র পায়ে চলে গেল তাজুয়ার। তাকবীর রেলিংয়ে কোমর লাগিয়ে সিগারেট ধরালো, দৃষ্টি বন্ধ দরজাতে। ভিতরে ঘুমাচ্ছে এলিজাবেথ, তার এলোমেলো শখের নারী। তাকবীর মাথা উপরে তুলে গালের ভেতর জমানো সব বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দিয়ে আনমনে পিড়পিড় করল, না না, তোমার আক্রমণ আমার বাপের রাজ্যে হতো, আর না নিজের লক্ষ্যের পথ থেকে বিচ্যুত হতাম আমি। পাঞ্জাবির পকেটের ভেতর থেকে হঠাৎ গিজগিজে বিরক্তিকর শব্দে বেজে উঠল ফোনটি। তাকবীর ধীর ভঙ্গিতে আরেকটু সিগারেট ধরিয়ে ফোন রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে স্বর এলো, রেয়ানের ঘুম জড়ানো স্বর। বস, আপনার কথা মতো পাতের বাড়ি পুড়ে ছাই না হওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম। পা ফুলে গিয়েছে, এখন রাত 4টা বাজে। আমি কি এবার বাড়ি যেতে পারি? তাকবীরের ঠান্ডা স্বরে বলল। রেয়ান ওকে, আর শোনো, কাদের ওদের হাতে পড়ার আগে ওকে আমি চাই। হাই তুলতে তুলতে বলল, বিএন কাদেরের পরিবারের সবাই কল ট্র্যাক করছে, খুব শীঘ্রই ওকে ধরে ফেলবো আমরা। তাকবীরের ঠোঁটে বিদঘুটে এক হাসি ফুটে উঠল। রেয়ান বিয়ান পারবে, আমি জানি। সম্মতি জানে, কিছুক্ষণ চুপ থাকলো। হঠাৎ স্বর কিছুটা নিচু হয়ে এলো। বস, ডাক্তারের সাথে কথা হয়েছে। তাকবীর
ধোঁয়ায় মেঘ ছেড়ে ঠোঁট গোল করে বলল। রিয়ান হুম। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সংকোচের সুরে বলল। বস, সব কিছু অ্যারেঞ্জ করতে আবার সময় লাগবে। তাকবীর ধীর স্বরে জবাব দিল। হুম, অপেক্ষা করলাম আর কয়েকটা মাস। রিয়ানের কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। কিন্তু বস, এতদিন এটা তো আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তাকবীর সিগারেট শেষ করে টান দিয়ে ধোঁয়া ছাড়ল। আমি সব সামলে নেব, কথাই কোম্পানিতে বসবো। রিয়ান হতাশ স্বরে বলল। এটাই তো রিস্ক বস, আর একটু ভেবে দেখলেও হয় না? এতদিনে তাকবীর কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল। আমার ভাবা হয়ে গেছে রিয়ান। এক মুহূর্তে নীরবতার পর রিয়ান চাপা গলায় বলল। উপর থেকে একের পর এক হুমকি আসছে বস। এভাবে হঠাৎ করে সবকিছু থেকে বেরিয়ে আসা যায় না। রিয়ান, আমার মাইন্ড সেটআপ অলরেডি ডান, রাখলাম। তাকবীর কল কেটে দিল। চোখে মুখে গভীর চাপ, ললাটে ভাঁজ আর চোখ অন্ধকার। কিছু সময় পেরিয়ে হঠাৎ করে খট করে খুলে গেল এলিজাবেথের রুমের দরজা। এলিজাবেথের ঘুমকাতুর চোখে বেরিয়ে এলো। তাকবীরকে দেখা মাত্র কুচকানো চোখ আরো কুচকে গেল। ভালো মানুষ আপনি? তাকবীর তড়ি করে সিগারেট ফেলে দিল, পা দিয়ে পিষে দিল, হাতে ধোয়া উড়িয়ে হাসল। কি ঘুম ভেঙে গেছে? বলেই চোখ গেল এলিজাবেথের হাতে রাখা পানির জগে। ও আচ্ছা, পানি খাবে? আমি নিয়ে আসছি। না 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 না, আপনি যাবেন না, আমি যাচ্ছি। আপনি এত রাতে এখানে কেন? ঘুমাননি? আমি একটু ঠিকানা চাচ্ছিলাম। আচ্ছা, সিঁড়ি দিয়ে দেখে নেব, এদিকটা একটু অন্ধকার। তাকবীর কথাগুলো এড়িয়ে গেল, একবারও পিছন ফিরল না। সোজা গিয়ে ঠিকানা নামক রুমে দরজা আটকালো। এই রুমটা এলিজাবেথের রুমের 2টি রুম পড়ে। সবসময় বাইরে থেকে তালা দেওয়া থাকে, বড় বড় 2টি তালা। এখানে তাকবীর আর তাজওয়ার ছাড়া কেউ ঢুকতে পারে না। এলিজাবেথ একদিন ওই রুমের সামনে গেলে মেয়ের এসে ওকে সরিয়ে দেয়। জিনিসটা সন্দেহজনক হলেও এলিজাবেথ তেমন কিছু মনে করেনি। এলিজাবেথকে অবাক করে তাকিয়ে থাকতে দেখে তাকবীর দাঁড়িয়ে থাকা জায়গাটার দিকে মেঝেতে সিগারেটের জ্বলে পোড়া টুকরোটা ছড়িয়ে আছে। ধোয়ার গন্ধটা হালকা এখনো বাতাসে ভাসছে। তাহলে কি সারাত এখানে ছিল তাকবীর? একা, নীরব আর সিগারেটের পর সিগারেট ফুঁকছিল। এলিজাবেথের মনে এক অজানা আশঙ্কা খেলে গেল। এই অস্থিরতা, এই গভীর চিন্তা, সবকিছুর মানে কি? ধরিত্রীর সোনালি শুভ্র আলো ঝলমল করছে। সোনালি আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। নতুন দিনের শুরুতে প্রকৃতিও সাজছে। এলিজাবেথ ধীরে আড়মোড়া ভেঙে উঠে বসল। চোখে ঘুমের রেশ, কিন্তু তাকবীরের কঠিন গলার নির্দেশ মনে পড়ে গেল। প্রতিদিন সকালে টেবিলে বসে ব্রেকফাস্ট করতে হবে তার সাথে। তাকবীর চায় একটি হ্যাপি স্বাস্থ্যকর ফ্যামিলি। নিজের চাওয়া সাথে এলিজাবেথও জীবনের স্থিরতা আর স্বস্তিতে নিয়ে আসতে চায়। কিন্তু এলিজাবেথের তাজওয়ার দেওয়ানের জন্য নিচের নামাটা সবসময় একটা চ্যালেঞ্জ। যদিও তাজওয়ারের সঙ্গে খুব একটা কমই দেখা হয়েছে, কারণ তাজওয়ার বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। এলিজাবেথ ধীরে ধীরে গুটি গুটি পা নিচে নামলো। এক অদ্ভুত অনুভূতি ওকে ঘিরে ধরল, যেন কিছু একটা অপেক্ষা করছে ওর জন্য। এলিজাবেথ জানে না ভালো না খারাপ। যেমন ভয় পাওয়া তেমনই কাজ। আজ টেবিলে তাজওয়ার বসে আছে, তার পাশে বসে আছে তাকবীর। পাশে খালি চেয়ারটা এলিজাবেথের জন্য। তাকবীর এখনো খায়নি, কিন্তু তাজওয়ার নিজের মতো খেতে ব্যস্ত। এলিজাবেথ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর চোখে এক টুকরো আশ্বাস নিয়ে ওকে ডাকলো। ধীর পায়ে এগিয়ে এলো এলিজাবেথ, কিন্তু ঠিক যখনই চেয়ারটা টেনে বসতে যাবে তখনই তাজওয়ার কঠিন কণ্ঠস্বর, এই মেয়ে, তুমি এখানে বসবে না। ঘরের ভার নীরবতা ভেঙে দিল। এলিজাবেথ থমকে গেল, মাটির দিকে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল সে। ভেতরে ভেতরে হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাকবীরের মুখে চাপা অস্বস্তি ফুটে উঠল, কিন্তু তাকবীর তার স্বভাব সিদ্ধ শান্ত ভঙ্গিতে তাজওয়ারের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বা, আপনার তো খাওয়া শেষ, আপনি উপরে চলে যান। তাজওয়ার তাকবীরের দিকে কিছুক্ষণ নিরীক্ষণ করে চুপচাপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে এলিজাবেথের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল, যেন এলিজাবেথের অবস্থান স্মরণ করে দিতেই চাইল। তাজওয়ার চলে যেতেই ঘরে এক ধরনের নীরব আরাম নেমে এলো। তাকবীর এবার শান্ত গলায় বলল, বসো এলিজাবেথ, এটা তোমার জায়গা। এলিজাবেথ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। মনের শঙ্কা এখনো কাটেনি, কিন্তু তাকবীরের কথায় এক অদ্ভুত নিরাপত্তা বোধ কাজ করলো। পাশে বসে থাকা মানুষটার উপস্থিতি ওকে একটু একটু করে সাহস জোগাচ্ছিল। তাজওয়ার বসার ঘরে গিয়ে টিভি চালু করলে স্ক্রিনে তখনই বেঁচে উঠল একটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাড়িধারায় অবস্থিত জেকে এম্পায়ারের প্রধান কার্যালয়ের সামনে
ভিড় করেছে অসংখ্য সাংবাদিক। কালো পোশাকধারী সশস্ত্র গাড়ি গিজগিজ করছে 12 তলা বিশিষ্ট বিশাল বিল্ডিং এর চারপাশ। নিউজের হেডলাইন স্পষ্ট, জেকে এম্পায়ারের আসল মালিকের চাঞ্চল্যকর উদ্ভাবন। তাজর গভীর মনোযোগের খবর দেখতে থাকলো, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কোনো এক অজানা টান তাকে স্ক্রিনের প্রতিটি দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে বাধ্য করেছে। লাইভ নিউজ উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর জেকে এম্পায়ারের সামনে এসে থামলো একটি কালো মার্সিডিজ। মুহূর্তের মধ্যে সবার দৃষ্টি গাড়ির দিকে নিবদ্ধ হলো। দরজা খুলতে বেরিয়ে এলো রিচার্ড। পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে মোড়ানো, চোখে কালো সানগ্লাস। রিচার্ডের উপস্থিতি চারপাশে পরিবেশকে আরো গম্ভীর করে তোল। এটাই প্রথমবার রিচার্ড গণমাধ্যমের সামনে এলো। রিচার্ডের ধারক ছিল শক্তিশালী চেহারা আর আত্মবিশ্বাসী হাঁটা দেখে উপস্থিত ফিমেল রিপোর্টারদের চোয়া ফাঁক হয়ে যায়। রিচার্ডের অভিজাত অ্যাটিটিউড মুহূর্তে সবাইকে স্তব্ধ করে দিল। ক্যামেরা, মাইক আর চিৎকারে ভরে উঠল প্রাঙ্গণ। সাংবাদিকেরা দৌড়ে রিচার্ডের দিকে এগিয়ে গেল প্রশ্নপানে জর্জরিত করতে, কিন্তু ন্যাসো ও লুকাস তার সম্ভব হতেই দিল না। তাদের করা তদারকিতে তারা যথাসম্ভব রিচার্ডকে ভিড়ের হাত থেকে রক্ষা করলো। রিচার্ড এগুলো মোটেও পছন্দ করে না। চোখে বিরক্তির ছাপ স্পষ্ট হলেও রিচার্ডের উপস্থিতি ছিল অচল। এলোমেলো প্রশ্নের ঝড় তুলছে রিপোর্টাররা, বাতাসে ভাসে তাদের হাজারো কৌতূহল। গার্ডরা যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, জনবানের অনড় জেদ থামছে না। হঠাৎ এক সাহসী সাংবাদিক গলা উঁচিয়ে প্রশ্ন করল, স্যার, আপনার সাফল্যের পেছনে প্রধান কারণ কি? রিচার্ড থমকে দাঁড়ালো। সাধারণত এমন প্রশ্ন ওকে বিরক্ত করে, তবে এটি রিচার্ডের কাছে গুরুত্বপূর্ণই মনে হলো। রিচার্ড প্রশ্নকর্তার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমার মনোবল। রিচার্ডের গভীর কণ্ঠ আর সংক্ষিপ্ত জবাবে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। এটাই তো রিচার্ড, স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী। প্রশ্নকারীদের আগ্রহ আরো বেড়ে গেল। একজন এগিয়ে এসে আরেকটি প্রশ্ন করল, নিশ্চয়ই আপনার প্রথম অগ্রাধিকার আপনার কাজ, তাই অল্প দিনই এত সফলতা। রিচার্ড একটু বাঁকা হাসলো, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস খেলা করলো। গম্ভীর কিন্তু সাবলীল ভঙ্গিতে বলল, নো, মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ মাই ওয়াইফ। রিচার্ডের কথা উপস্থিত জনতার মধ্যে শোরগোল বয়ে যায়। এমন উত্তর কেউ আশা করেনি। ফিমেল রিপোর্টারদের প্রশ্নের ঝড় কিছুটা স্তিমিত হতে না হতে এবার মেল রিপোর্টারদের কণ্ঠস্বর শোনা গেল। একজন এগিয়ে এসে রিচার্ডকে জিজ্ঞেস করল। রিচার্ড এক মুহূর্ত থামল, চোখে শীতল আগুনের ঝলক দেখা গেল। হৃষ্ট কঞ্চে বলল, বীর টেক্সট স্টাইলের পতন। ভনিতা না করেই দ্রুত ভিড় পেরিয়ে ভেতরে ঢুকে গেল রিচার্ড। ওর গভীর ঘোষণা শুনে উপস্থিত সবার মধ্যে বিস্ময় আর শিহরণ ছড়িয়ে পড়ল। টিভি থেকে এই ঘোষণা শুনে আগুনে ঘি পুরো তাজওয়ারে হিংস্র যন্ত্রের মতো আচমকা চিৎকার উঠল এবং তেড়ে গেল ডাইনিং টেবিলের দিকে। তাকবীর ও এলিজাবেথ এতক্ষণ খবরটি মনোযোগ দিয়ে শুনছিল। তাকবীরের অভিব্যক্তি দেখলে বোঝা যায় সে ভেতরে ভেতরে গভীর চিন্তায় নিমগ্ন, তবে বাইরে তেজ ভাতের উপর ঢালছে। আঙ্গুলের মাঝে ভাত পিষে যাচ্ছে, যেন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা। রিচার্ডের ঘোষণা, তাজরের প্রতিক্রিয়া, সবকিছুই যেন আরো বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। তবে এলিজাবেথ যেন কোথায় হারিয়ে গিয়েছে। মনের মধ্যে পাশে থাকে রিচার্ডের বলা সেই কথাটা, মাই ওয়াইফ ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। আমি আগেই বলেছিলাম বীর, এই মেয়ে একটা অলক্ষী, যেখানে যায় সেখানে সব ধ্বংস করে দেয়। এই অপয়ার জন্য শয়তানটা এখন আমাদের কোম্পানির পিছনে লেগেছে। এই মেয়ে আর কত জ্বালাবে আমার ছেলেকে? বেরিয়ে যায় এখনই। এলোকেশে, তুমি উপরে যাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। এলিজাবেথ তার এক মুহূর্ত দাঁড়াতে পারল না। চোখের কোণে জমে থাকা কান্না বাঁধ মানল না। কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল ডাইনিং থেকে। তাকবীরও থামানোর চেষ্টা করলো না, জানে এখানে থাকলে তাজরের কথা আরো বেশি কষ্ট পাবে এলিজাবেথ। রুমে যায়নি, ওর পায়ের চাপে সিঁড়ির প্রতিটি ধাপ কাঁপছিল। দৌড়ে সোজা ছাদে উঠে গেল। ছাদে পা দিয়ে এলিজাবেথ থমকে গেল, চোখ ছাদের ধাতব মেঝেতে স্থির। এলিজাবেথের নিঃশ্বাস দ্রুত হতে থাকলো। সামনে পড়ে থাকা দৃশ্য ওর সমস্ত শরীরকে জমিতে বাধ্য করলো। মেঝেতে রক্ত দিয়ে তৈরি করা এক অদ্ভুত আলপনা, রক্তের লালচে দাগগুলো ধাতব মেঝেতে কেমন ভয়ানক গেঁথে আছে খুবই নৃশংসকর ভাবে। আর সেই আলপনার শীর্ষে রাখা একটি
বিধ্বস্ত মাথার খুলি থেকে গড়িয়ে পড়া শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন। একটি পরিবারের প্রধান হলেন পুরুষ, যিনি সেই পরিবারের স্তম্ভ। যখন সেই স্তম্ভ দুর্বল বা অচল হয়ে যায়, তখন পরিবারের উপর নেমে আসে চরম বিপর্যয়। ঠিক তেমনি রিচার্ডের ছোট পরিবারের স্তম্ভ ছিল তার বাবা। খুব সচ্ছল না হলেও তাদের পরিবার ছিল এক সুখী পরিবার ও পরিপূর্ণ জীবনযাপনের প্রতীক। রিচার্ডের বাবা ওষুধ কোম্পানিতে কর্মচারী পদে চাকরি করতেন, আর মা ছিল একজন গৃহিণী। কাকতালীয়ভাবে রিচার্ডের মা বাবা দুজনই এতিম ছিলেন, ফলে আত্মীয় স্বজনের সংখ্যা ছিল একেবারে সীমিত। রিচার্ড তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল না। তার আগেও তাদের পরিবারে এক নতুন সদস্য এসেছিল, কিন্তু জন্মের পরপরই সে মারা যায়। এই শোকের কয়েক বছর পরে রিচার্ডের জন্ম হয় এবং তার আগমনে পরিবারটি আবারও হাসি খুশি হয়ে ওঠে। তাদের জীবনে প্রতিদিন ছিল সুন্দর, সরল আর আনন্দময়। তবে একটা কথা কিন্তু চিরন্তন সত্য, সুখ ক্ষণস্থায়ী। তেমন রিচার্ডের পরিবারেও সেই সুখ বেশি দিন টিকল না। হঠাৎ এক দমকা হাওয়া এলোমেলো হয়ে গেল তাদের সাজানো গোছানো সংসার। গতকাল রিচার্ড যে কামরুলকে খুন করেছে আর যেই কাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে, সেই কাদেরই ছিল রিচার্ডের বাবার বস। কাদের ছিল একজন দুর্নীতিগ্রস্ত ও লোভী মানুষ, আর রিচার্ডের বাবা সাধারণ কর্মী হলেও ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। কোম্পানি ম্যানেজার কামরুলের সঙ্গে রিচার্ডের বাবার ছিল খুব ভালো সম্পর্ক। হঠাৎই দেখা যায় ছোট ছোট শিশু অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সারা দেশে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। এই রহস্যের উদ্ঘাটনের দায়িত্ব নিজ হাতে নিলেন রিচার্ডের বাবা। একদিন তিনি আবিষ্কার করলেন ভয়ঙ্কর এক সত্য: তাদের কোম্পানির ঔষধ তৈরির উপকরণে মেশানো হচ্ছে ভেজাল, যা শিশুদের জন্য বিষের মতো কাজ করছে। এই সত্য জানার পর থেকে রিচার্ডের বাবার জীবনে নেমে এলো অন্ধকার। রিচার্ডের বাবা সরল মনে সেই ভয়ঙ্কর সত্যিটা কামরুলকেই জানিয়েছিলেন এবং বলেছিলেন তিনি পুলিশের কাছে সবকিছু প্রকাশ করবেন। কিন্তু কামরুল, যিনি কাদেরের সঙ্গী ছিলেন, সেই খবর দ্রুত কাদেরের কানে পৌঁছেই দেয়। ওই রাতেই কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপা দিয়ে রিচার্ডের বাবাকে মেরে ফেলার চেষ্টাই করা হয়। সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলেও রিচার্ডের বাবা সারা জীবনের জন্য শয্যাশায়ী হয়ে পড়েন। প্যারালাইজড হয়ে যান তিনি, এবং চিকিৎসকরা জানিয়ে দেন তার আর কখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। শারীরিক অক্ষমতার কারণে কাদের তাকে সরাসরি খুন করার ইচ্ছা পরিত্যাগ করে। তবে সেই দিন থেকে রিচার্ডের পরিবারের উপর নেমে আসে এক দীর্ঘ অন্ধকার। রিচার্ড ছোট থেকেই বাবার নেওয়াটাই ছিল। মায়ের স্নেহ যতই গভীর, বাবার প্রতি তার ভালোবাসা ছিল এক অন্যরকম। রিচার্ডের বাবা নিজেও ছেলের জন্য ছিলেন পাগল। কিন্তু যখন পরিবারের প্রধান স্তম্ভই অচল হয়ে যায়, তখন সমাজের অন্ধকার চেহারা একে একে প্রকাশ পেতে শুরু করে। এই অন্ধকার থেকেই শুরু হয় রিচার্ডের পরিবারের পতন। সেখানে জন্ম নেয় রিচার্ডের বেদনাময় গল্প, একজন নিরীহ রেদওয়ান থেকে ভয়ঙ্কর গ্যাংস্টার রিচার্ড কায়নাত হয়ে ওঠার করুণ ইতিহাস। রিচার্ড যখন 12 বছর পর গ্যাংস্টার রিচার্ড কায়নাত হিসেবে বাংলাদেশে ফিরে আসে, ঠিক তখনই উদ্ঘাটন করে তার বাবার অ্যাক্সিডেন্টের কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিলই না। সত্য উদ্ঘাটন করা রিচার্ডের জন্য কঠিন ছিল না, তবে রিচার্ড ইচ্ছাকৃতভাবে প্রতিশোধ নিতে এত দীর্ঘ সময় নেয়। রিচার্ডের বাবার সেই পরিকল্পিত দুর্ঘটনার পেছনে হাত ছিল কাদের, কামরুল, বাসেত আর শামসুলের। তাদের মধ্যে একজনকে রিচার্ড কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় তাদের কোম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করে। প্রথমেই রিচার্ড কৌশলে তাদের দেশ ছাড়া করে দেয়, এরপর সেই কোম্পানিটিকে সরকারের হাতে তুলে দেয়, যেন বিষাক্ত ইতিহাসের সমাপ্তি ঘটে। কিন্তু প্রতিশোধ এখানেই শেষ হয়নি। রিচার্ড 8 বছর ধরে তাদের এক দেশ থেকে আরেক দেশে তাড়া করে বেড়ায়, শুধু মৃত্যুর ভয় দেখিয়ে। রিচার্ড চাইলে এক মুহূর্তে তাদেরকে শেষ করে দিতে পারত, কিন্তু তা করেনি। রিচার্ড জানত প্রতিশোধ মানেই শুধু মৃত্যু নয়, বরং ধীরে ধীরে ভয়, হতাশা এবং অন্ধকারের মধ্যে ফেলে তাদের মনোবল ধ্বংস করে দেওয়া। কিন্তু এখন এতদিনের খেলা ইতি টানানোর সময় এসেই গেছে। রিচার্ড আর অপেক্ষা করতে চাইছে না। তার বাবার সকল যন্ত্রণা এখন চূড়ান্ত প্রতিশোধের মাধ্যমে শেষ হবে। বিটিআর বারটি সন্ত্রাসের এক কেন্দ্রবিন্দু। দেশি বিদেশি সন্ত্রাসী, ট্রাক ডিলার আর মাফিয়াদের প্রধান আস্তানা এটি। স্বাভাবিকভাবে নিরাপত্তার স্তর
অত্যন্ত করা। রিচার্ড চাইলে সরাসরি আক্রমণ করতে পারে, কিন্তু এখনো নিশ্চিত হয়নি কাদের এখানে আছে কিনা। বাড়ির পেছনে রিচার্ডের কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে রিচার্ডের গার্ডরা ছদ্মবেশে ভেতরে প্রবেশ করেছে। প্রতিটি কোণায় কৌশলে হিডেন ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিচার্ড গাড়িতে বসে মনোযোগ সহকারে প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করছে। পাশে বসে লুকাস চুপচাপ থাকতেই পারছিল না আর। অধৈর্য হয়ে আশপাশ করছিল সে। বস, বলছিলাম এভাবে বসে থাকার কি দরকার? আমরা কি কাউকে ভয় পাই নাকি? সরাসরি ভিতরে গিয়ে আক্রমণ করলেই তো হয়। রিচার্ড চোখ সরাল না স্ক্রিন থেকে। লুকাসের দিকে এক পলক চোখ গরম করে তাকিয়ে জবাব দিল, ভেতরে গিয়ে অর্ধনগ্ন মেয়েদের ধাক্কা খেতে চাচ্ছ? লুকাস তৎক্ষণাৎ সোজা হয়ে বসল। না না না, আমি সুইটির ব্যাপারে খুবই লয়াল। রিচার্ডের ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটল। বলো, তাহলে চুপ করে বসে থাকো। সময় হলেই জানতে পারবে আমি আমার বউয়ের ক্ষেত্রে খুবই লয়াল। আই লস্ট মাই ভার্জিনিটি ফর হার। লুকাস ফ্রুকুচকে তাছাড়া চোখে তাকালো রিচার্ডের। পরপর ভেঙচি কেটে মুখের ভেতর কিছু বিবির করলো, যেগুলো মুখ ফুটে বলার সাহস লুকাসের ছিল না। রিচার্ড তা লক্ষ্য করেও পাত্তা দিল না। হঠাৎ রিচার্ডের চোখ আটকে গেল স্ক্রিনে। বাড়ির বেসমেন্টের ভেতরের ফুটেজ, যেখানে একটি ছোট খেলনা গাড়িতে করে পাঠানো হিডেন ক্যামেরা ধীরে ধীরে মেঝে ঘুরে বেড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য স্ক্রিনে কিছু অস্পষ্ট রহস্যময় কিছু ধরাই পড়ল। রিচার্ড মনোযোগ বাড়িয়ে স্ক্রিনে তাকালো। লুকাস, দেখো এই ফুটেজ বলে আঙুল দিয়ে স্ক্রিনের কোণার দিকে নির্দেশ করলো রিচার্ড। লুকাস বিড়বিড় বন্ধ করে দ্রুত ঝুঁকে পড়লো স্ক্রিনের দিকে। এইটা তো একটা মেয়ে, কিন্তু এখানে এই অবস্থায়। রিচার্ড কোনো প্রতিউত্তর করলো না। ছোটের করে জমে থাকা রহস্য আরো ঘনীভূত হলো। রিচার্ড হঠাৎই গাড়ি স্টার্ট দিল। লুকাস হতবাক হয়ে গেল। আরে বস, কোথায় যাচ্ছেন? কাদের ভেতরে আছে? এইমাত্র মেসেজ এলো। রিচার্ড গাড়ি থামালো না। দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলল, অন্য আরেকদিন ধরবো এটাকে, আজ উৎসব করা যাক। মানে কিসের উৎসব বস? লুকাস কপাল কুচকাল। রিচার্ডের ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটল। লুকাস না চাইতো অনেক বড় কিছু পেয়ে গেছি। মানে? দ্বিধাগ্রস্ত কণ্ঠে জানতে চাইল। প্রসঙ্গ পাল্টে দিল রিচার্ড। বলল, ন্যাসোকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে বলেছিলাম তার কাজ শেষ হয়েছে? হ্যাঁ বস, সব রেডি। সব ইনফরমেশন পেন ড্রাইভে নেওয়া হয়েছে? লুকাস দ্রুত পকেট থেকে প্যান ড্রাইভ বের করে বলল, হ্যাঁ বস, এই যে। রিচার্ড এক হাতে প্যান ড্রাইভ নিয়ে স্টিয়ারিং এর দিকে চোখ রেখেই বলল, ভালো, এবার দেখো কিভাবে আমরা আমাদের উৎসব শুরু করি। লুকাস কিছুই বুঝতে পারছে না রিচার্ডের কথার মানে। লুকাসের ফেস রিয়াকশন দেখে ঠোঁট কামড়ে হেসে গাড়ির স্পিড বাড়ালো রিচার্ড। হাইওয়ে ধরে ধুলো উড়িয়ে তুমুল বেগে ছুটে যাচ্ছে গাড়িটি। লুকাস এবার আমি খেলোয়াড় না, কোচ হিসেবে নামবো মাঠে। ঠোঁট পাকিয়ে হেসে বলল, কাদের খেলাবেন বস? রিচার্ড এক মুহূর্তের জন্য থেমে করা গলায় বলল। লুকাস তোমাদের বেআইকে। রিচার্ডের কথার মানে বুঝতে পারল না, তবুও উচ্চস্বরে হেসে উঠল রিচার্ডের সাথে। কিছুক্ষণের মধ্যে হাসি থেমে গেল লুকাসের। সরু গলায় বলল, বস, আজ নেসোকে সাথে আনলেন না কেন? রিচার্ড থেমে বলল, ইব্রাত অসুস্থ, এই মুহূর্তে ন্যাসোর ওর ওয়াইফের সাথে থাকা দরকার। লুকাস অবাক হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পরপরই হাসতে হাসতে বলল, বস, আপনি খুবই দায়িত্ববান স্বামী হবেন। রিচার্ড ঠান্ডা গলায় বলল, অলরেডি আইম। অতঃপর হঠাৎ গাড়ি ব্রেক কষে দিল। চোখের ইশারায় লুকাসকে গাড়ি থেকে নামতে বলল। লুকাস হতভম্ব হয়ে নেমে গাড়ির উইন্ডো মিররের উপর ঝুঁকে বলল, বস, কোথায় যাচ্ছেন আপনি? দায়িত্ব পালন করতে। বলে রিচার্ডের গাড়িটি টায়ারের কর্কশ শব্দ তুলে স্থান ত্যাগ করলো তৎক্ষণাৎ। লুকাসের চোয়াল ফাঁক হয়ে গেল। অবাক চোখে গাড়িটিকে ঝড়ের বেগে চলে যেতে দেখল। সকালে সেই ঘটনা অবলোকন হওয়ার পর গা কাঁপিয়ে জ্বর আসে এলিজাবেথের। সেই সময় তাকবির এলিজাবেথের চিৎকারের শব্দে ছাদে গিয়ে এলিজাবেথকে এক কোণে বসে কাঁপতে দেখে তৎক্ষণাৎ ওকে রুমে নিয়ে আসে। তারপর থেকে এলিজাবেথের জ্বর বাড়তেই থাকে। তাকবির সারা বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করলেও কিছু পায়নি। আশ্চর্যজনকভাবে সেই সময় সকল ফুটেজ ডিলিট করা, আর সিসিটিভি নিয়ন্ত্রণে থাকা গার্ডরাও সকাল থেকে নিখোঁজ। জ্বরের কারণে এলিজাবেথের বারবার খুশখুশে কাশিতে ঘুম ভেঙে যায়। রাত তখন ৩টা। হঠাৎ কাশতে কাশতে ঘুম ভেঙে যায় এলিজাবেথের।
উঠে পানি খেতে। পাশে তাকাতেই একদম ভূত দেখার মতোই চমকে উঠে এলিজাবেথ। পরপর কয়েকবার চোখ কচলে দেখেও নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এলিজাবেথ। সামনে তাকাতেই আবার একটা ধাক্কা খেলো। গলায় প্যাঁচ বেজে আসছিল। পরপর শুষ্ক কয়েকবার ঢোক গেলে এলিজাবেথ বলল, ভালো মানুষ এসব কি? তাকবীর দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল গম্ভীর ভঙ্গিতে। চোয়াল ইস্পাতের মতো ধারালো ছিল। ক্রোধে এলিজাবেথ কিছু বুঝতে পারছিল না। ভয় শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। ভালো মানুষ কিছু বলছেন না কেন? কি হচ্ছে এসব? আর আমাকে ডাকেননি কেন? আমি বারণ করেছি। রিচার্ডের ভারী কি স্বরে আবারও কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের প্রকম্পিত চোখের পাপড়ি জোড়ায় চেয়ে অধরিলি হেসে পড়ল। কারণ তুমি ঘুমাচ্ছিলে। রিচার্ড এলিজাবেথের রুমের সোফায় বসেছিল খুব আয়াসী ভঙ্গিতে, যেন এটাই ওর সাম্রাজ্য। এলিজাবেথের ঠোঁট ভাঙতেই থাকে। অসহায় দৃষ্টিতে তাকায় তাকবীরের দিকে। তাকবীর মাথা নুইয়ে রেখেছে পরাজিত সৈনিকের মতন। রিচার্ড তার গায়ে চাপানো কালো কোট ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায়। অতঃপর তাকবীরের দিকে চেয়ে বুড়ি গম্ভীর গলায় বলল, আউট।